একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন ক্ষমতা হস্তান্তর হয় তখন পূর্বসূরিদের রেখে যাওয়া কূটনৈতিক এবং আইনি দায়ভার উত্তরসূরিদেরই বহন করতে হয়। বাংলাদেশে বর্তমানে ঠিক এমনই একটি পরিস্থিতি বিরাজ করছে। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে বাংলাদেশের রাজনীতিতে যে নজিরবিহীন সংকটের জন্ম দিয়ে গেছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বেআইনিভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে বহু অংশগ্রহণ করতে না দেওয়া। 2025 সালের 29শে ডিসেম্বর জাতিসংঘের 3 জন মানবাধিকার বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি বেন সাল, ম্যাথিউ গিলেট এবং মার্গারেট স্যাটারওয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের কাছে একটি অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার এবং মত প্রকাশের অধিকার হরণের মতো বিষয়গুলোতে গভীর উদ্বেগ জানানো হয়েছিল। জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের উপর এমন সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির বা ICCPR এর সরাসরি লঙ্ঘন। অথচ সেই চিঠির কোনো সন্তোষজনক বা আইনসম্মত জবাব অবৈধ ইউনূস সরকার দিতে পারেনি বা দেয়নি। জাতিসংঘের ওই চিঠিতে সুনির্দিষ্টভাবে 2টি প্রশ্ন করা হয়েছিল এবং জবাব দেওয়ার জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ ইউনূস সরকার সেই সময়সীমার মধ্যে কোনো উত্তর না দিয়ে এক প্রকার নীরবতা অবলম্বন করেছে। শুধু তাই নয়, পালিয়ে গেছে, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। আন্তর্জাতিক কূটনীতি এবং আইনে এই প্রস্থানের অর্থ অত্যন্ত গভীর। যখন মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অধিকার হরণের মতো গুরুতর প্রশ্নে কোনো সরকার জবাবদিহি করতে ব্যর্থ হয়, তখন ধরে নেওয়া হয় যে তাদের গৃহীত পদক্ষেপে কোনো আইনগত ভিত্তি ছিল না। মূলত জুলাই সন্ত্রাস এবং তার পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে জাতীয় নিরাপত্তার ধোঁয়াশা তুলে আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় খুব দ্রুতই বুঝতে পেরেছিল যে নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের অপরাধের বিচার করার পরিবর্তে পুরো একটি রাজনৈতিক দল, তার প্রকাশনা, গণমাধ্যমের উপস্থিতি এবং নির্বাচনী অংশগ্রহণকে নিষিদ্ধ করা মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটি আইনি মোড়ক ছিল মাত্র। জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক বহুত্ববাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। দল নিষিদ্ধ করার পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টিও আন্তর্জাতিক মহলের নজর এড়ায়নি। আওয়ামী লীগের সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা থাকলেই গণগ্রেপ্তার, সাংবাদিক এবং আইনজীবীদের আটকে রাখা এবং বিচার বহির্ভূত নিপীড়নের অভিযোগ জাতিসংঘের চিঠিতে স্পষ্টভাবে স্থান পেয়েছে। জুলাই সন্ত্রাস পরবর্তী সময়ে যারা প্রকৃত সহিংসতার সঙ্গে জড়িত ছিল তাদের অনেককে ঢালাও দায় মুক্তি দিয়ে উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালানো হয়েছে। এমনকি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় পছন্দ মতো আইনজীবী না পাওয়া এবং পর্যাপ্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের পরিপন্থী হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কিছুর মধ্য দিয়ে অবৈধ ইউনূস সরকার মূলত একটি আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছিল, যার চূড়ান্ত পরিণত ছিল একটি প্রশ্নবিদ্ধ এবং সাজানো নির্বাচন এবং সেই নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনা। সেই সাজানো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তবে জামায়াতকে নয়, তারেক রহমানের হাতে, যাকে বিশ্লেষকরা নির্দ্বিধায় ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসেবে অভিহিত করছেন। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কাঠামোগত রাজনৈতিক শূন্যতা এবং আন্তর্জাতিক জবাবদিহির চরম অভাব অবৈধ ইউনূস সরকার রেখে গেছে। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের প্রশাসন কি তার দায় এড়াতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো তাদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছিল। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারাও একটি সর্বদলীয় অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা প্রত্যেকেই একমত যে বাংলাদেশের মতো একটি জনবহুল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক রাজনৈতিক দলটিকে নির্বাচনের বাইরে রেখে কোনোভাবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে গত এক মাসেই। এখন এই বহুমুখী আন্তর্জাতিক চাপের পুরো কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তারা হয়তো ভাবছেন যে পূর্ববর্তী অবৈধ ইউনূস সরকারের মতো তারাও নীরবতা পালন করবে কিংবা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই চাপকে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবাধিকার চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা যে কারো পক্ষেই প্রায় অসম্ভব। উপরন্তু তারেক রহমানের সরকারের এর আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। জাতিসংঘের এই চিঠির উত্তর না দিয়ে তিনি কি নির্বাচিত হতে পারবেন বলে মনে করেন? আমি মনে করি না। বিশেষ করে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন আনুষ্ঠানিকভাবে জবাবদিহি চায়, তখন তাকে এড়িয়ে যাওয়ার অর্থ হলো রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমশ একঘরে হয়ে পড়া। অবৈধ ইউনূস সরকার সাময়িকভাবে ক্ষমতা দখল করে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রস্থান নিশ্চিত করলেও
ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের প্রশাসনকে একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনার অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। যদি তারা আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে একটি উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের উপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ফটো শহীদুল আলম বলেছেন যে বাংলাদেশের উপর নাকি আমেরিকার নিষেধাজ্ঞা আসবে। আমিও মনে করছি নিষেধাজ্ঞা আসবে, তবে ফটো শহীদুল যে কারণে বলেছিলেন সে কারণে নয়, এই কারণে যে কথা এখন বলছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের লাখ লাখ কোটি কোটি সমর্থককে আইনি মারপ্যাচে রাজনীতি থেকে নির্বাসিত করা যায় না। আন্তর্জাতিক বিশ্ব এই বার্তাটি খুব স্পষ্টভাবে ঢাকার নতুন শাসকদের বুঝিয়ে দিচ্ছে। 7 দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ মেলানো দেশি এবং বিদেশি কোনো কুশীলবের পক্ষেই সম্ভব হচ্ছে না। জাতিসংঘের চিঠি শুধু একটি সতর্ক বার্তা ছিল না, এটি ছিল বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার একটি আন্তর্জাতিক রূপরেখা বা রোডম্যাপ। অবৈধ ইউনূস সরকার সেই রূপরেখা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়ে